নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম তুমি তো আছো। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর গজেন্দ্র কুমার মিত্রের লেখা যে গল্পগুলি এই চ্যানেলে আমি পড়েছি তার প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অন্য গল্পগুলিও শুনে দেখতে পারেন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প তুমি তো আছো। এটা কিন্তু কল্পনা নয়, কাহিনীটা সত্যি, এসব ঘটেছিল। তবে নামগুলো কল্পনা করা, স্থানও অন্য। আমি সে জায়গাটাকে কাশী বলে নামকরণ করেছি। মেয়েটির নাম রমা, পুরুষটির নাম অজয়। রমার বাবা কলকাতায় থাকতেন, স্কুল মাস্টার। তাদের পুরনো বাড়ি ভাগ হতে ঈদের ভাগ্যে 1.5খানা ঘরে এসে ঠেকেছে। মাস্টার মশাই স্বপ্ন ছিল প্রাণপণে একটি স্বতন্ত্র গৃহ করবেন আর মেয়েকে সৎপাত্রে দেবেন। সে স্বপ্ন স্বপ্নের মতোই মিলিয়ে গেল। মাস্টারমশাই একটা ব্রেন হ্যামারেজ হয়ে 3 দিনেই মারা গেলেন। রমার মা অথই জলে পড়লেন। স্কুল থেকে যা পাওয়া গেল তা প্রায় ওর শ্রাদ্ধ শ্রান্তিতেই খরচ হয়ে গেল। রইল মার কয়েকটা পৈতৃক গহনা আর এই 1.5খানা ঘর। রমার মা বুদ্ধিমতী, তিনি অপরের দরজায় ভিক্ষার ঝুলি ধরলেন না, বাড়ির ওই অংশ বিক্রি করে দিলেন। জ্ঞাতিরা ভেবেছিলেন সামান্য টাকায় দখল করবেন। রমার মা বললেন একজন মারোয়ারি অনেক টাকা দিতে চাইছেন, সে দামে নিতে পারলে ভালো, নইলে তাকেই দেব। অগত্যা তার মুন্ডুপাত করতে করতে বেশ ভালো দামই দিলেন। রমার মার এক পিসি থাকতেন কাশিতে, তাকে বলে 64 যোগিনীর ঘাটের কাছে একটি ভালো ঘর পেলেন। একটা স্কুলেরও ব্যবস্থা হলো। রমা ভালোই পড়াশুনো করছিল। তার আশা ছিল স্কুলের পড়া শেষ করে কলেজে পড়বে, গ্র্যাজুয়েট হয়ে চাকরি করবে, মাকে স্বাচ্ছন্দ্য দেবে। কিন্তু মায়ের আশা ও আগ্রহ কোনো মতে মেয়ের বিয়ে দেওয়া। একদিন বিষাদ মোচনে স্নান, মূলো দিয়ে স্নান করতে হয়। সেইখানে একটি মহিলার সঙ্গে আলাপ হয়ে গেল। হা মরি মরি, মেয়েটি যেন দুর্গা ঠাকুরনের মতো রূপ, দেখলে চোখ ঝলসে যায়। আপনি, আপনার মেয়ে বুঝি? মা, আপনারা কি কলকাতার লোক, এখানে বেড়াতে এসেছেন? রমার মা বিনীতভাবে বললেন, না দিদি, বেড়াতে যাবার মতো শক্তি নেই, নিতান্ত দুঃখী আমরা, এখানেই আছি কোনো মতে প্রাণ ধারণ করে থাকা। এখন মেয়েটাকে একটা ভালো পাত্রের হাতে দিতে পারলে বাঁচি, তারপর ভিক্ষে করে দিন গুজরান করলেও সুখে থাকতে পারি। ভদ্রমহিলা বললেন, তা পাত্র, ভালো পাত্র তো আমি দিতে পারি, আপনারা? রমার মা বললেন, আমরা কায়স্থ দিদি, বোস। বা, এ তো যেন বিশ্বনাথ দয়া করে আমার কাছে পাঠিয়েছেন তোমাদের গো। আমারও একটি ছেলে ঘোষ, এখানে একটি ছোটখাটো বাড়ি আছে দেবনাথপুরায়। আপনার ঠিকানাটা দিন তো। ও মেয়ে, এক কলম লিখে দাও না মা, আমি কাল ঠিক খুঁজে খুঁজে গিয়ে হাজির হব।
তা খুঁজে খুঁজে গেলেনও। এই কথা সে কথার পর বললেন, আমারও ওই একটি ছেলে, এই যেন রাত জোটক যাকে বলে তাই গো। তা দিদি, যা বলছিলুম, আমার ছেলে একটা বাস দিয়েছে। এমন সময় তার পিসতুতো দাদা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল। বলে, ক বছর আর পড়ে কি করবি, তেমন তো সঙ্গতি নেই। আমি এই বড় একটা ওষুধের দোকান দিয়েছি। আমি, আমার এক চেনা লোক, এদিকটা মানে বেচা কেনা আমরা দেখব। ওষুধ তৈরির কাজ এইগুলো তুই কর, আমি টাকা দেব, ভালো ঠকাবো না। বলে মহিলা কোনো রকমে একটু হাঁপ নিলেন, তারপর বললেন, তা আমার ছেলে ওই বয়সে সে আনা, সে বললে, কিন্তু তার তো শুনেছি সরকারি পাস লাগে, শিখতে হয়, শিখা দেখাতে হয়। তা তার দাদা বললে, আমি তোকে শিখিয়ে দেব, আমার লাইসেন্স আছে, আমার নামেই চলবে, তাই কাজ করতে করতে শিখে নিলে পরীক্ষার ব্যবস্থা করে দেব। তা হয়েছে, তাও সেও হয়ে গেছে। ওর দাদার ব্যবহার ভালো, টাকাও দেয় ভালো, কর্মচারী ভাবে না, একজন মালিক হিসেবেই দেখে। রমার মা একটু থমে গেলেন অবশ্য, তবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তা দিদি, আপনার ছেলে কত পায় এখন? 75 পাচ্ছে গো। এই গঙ্গার দিকে মুখ করেই বলছি, মিথ্যে বলবো না, বাড়িয়ে বলতে পারি তাও বলবো না। একটু ভেবে দেখি দিদি, মেয়ে অবশ্য না ভালো, তবু তো আজকালকার ছেলে মেয়েরা এর মধ্যেই অনেকটা শেয়ানা হয়ে যায়, মেয়েকেও বলি। পরের দিন অজয়ের মা আর ধৈর্য ধরতে পারলেন না, প্রায় জোর করে টেনে নিয়ে গেলেন ওদের। বললেন, না দিদি, কোণে দেখার মতো করে দেখবো না বলেই তো আমার প্রতিজ্ঞে। তোমরা চলো, এই পথেই একেবারে ডেকে নেব, একেবারে কাজ করতে করতে বর দেখা দেখাবো না। কাশির রাস্তাটা সংকীর্ণ, এই সবাই জানতো। তবে এই ওষুধের দোকানটা একটু ওরই মধ্যে বড় রাস্তার উপরে, বড় গাড়িও কিছু কিছু চলে, ইচ্ছা তো অনবরত। তা দেখলেন আমার মা, দোকান বেশ বড়, অনেক ওষুধ, লোকজনেরও ভিড় খুব। অজয়ের মা একটু এগিয়ে গিয়ে এদিক ওদিক দেখে দেখলেন ছেলে মিক্সচার তৈরি শেষ করে লেবেল সারছে। একবার মুখ তুলে চেয়ে মাকে দেখে ভেতরের দৌড় দিয়ে বেরিয়ে এলো। কি ব্যাপার মা? অজয়ের মা তাকে সত্যি কিছু জানাননি। এদিকে দুটি প্রাণী আরো আছে দেখে অজয়ও একটু বিব্রত হয়ে পড়ল। রমার মাও বর দেখে পাথর হয়ে গেলেন। মাঝারি ধরন, খুব লম্বা নয়, রং ময়লা, তবে কুচকুচে কালো নয়, কিন্তু একটু মোটা সোটা গোছের, বেশ একটু নেহাপাতি ভুঁড়িও হয়েছে। ভেতরের গরমে খুব ঘেমেছে, পেন্সিল দিয়ে পিঠে পেটে চুলকেছে, তার সে দাগ বেশ। ঘামে ময়লায়, আর যাই হোক, বর দেখানোর মতো অবস্থা নয়। বোধহয় অজয়ের মাও তাকে এমন দেখেননি, নইলে সাউকুড়ি করে ডেকে আনতেন না। তবে মহিলা সামলে নিতে অদ্বিতীয়, বললেন, দেখুন তো, দেখছেন তো, আমি একেবারে সব থেকে যা খারাপ সেই অবস্থাতেই দেখাতে চেয়েছি। এ যখন ফুরফুরে পাঞ্জাবি পরে বেরোয় তখন তো রাজপুত্তুর। তুই যা রে, কাজে যা অজয়। হ্যাঁ, চলুন চলুন, আমরা এগোই। আবার হাঁটতে হাঁটতে মহিলা এলেন সেই 64 যোগিনী পর্যন্ত, অর্থাৎ ভাববার অবসর দিতে চান না। একেবারে এদের বাড়ি পর্যন্ত এসে বললেন, তা ভাই কেমন বুঝলেন? রমার মা স্তম্ভিত হয়েছিলেন অনেকক্ষণ, হেঁটেছেন কলের মতো। একটু ক্লান্ত স্বরে বললেন, আমাদের ভাববার সময় দিন দিদি, এখনই কি বলবো? মেয়ে আছে তো, আজকালকার মেয়ে তা তো জানেনি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তবে আজ থাক, পরশু আবার আসবো কোনো। রমার মা মেয়ের মুখের দিকে তাকাননি অনেকক্ষণ। তারপর যখন মেয়ের দিকে তাকাতে সাহস হলো, দেখলেন সেও পাথর হয়ে আছে। কি বল যেন মধ্যে মধ্যে শিউরে উঠছে। রমার মারও ওই কথাটাই বারবার মনে হতে লাগলো। আমার সোনার প্রতিমা মেয়ে যেদিন আসবার কথা সেদিন এড়িয়ে গেলেন রমার মা। কোথায় কে আছে সেই ছুতো করে চলে গেলেন। তা অজয়ের মা ধৈর্য ধরতে জানেন বই কি। পরের দিন বেছে বেছে এমন সময় এলেন যে উত্তর না দিয়ে যেতে পারবেন না। কি হলো বেয়ান? ও বেয়ান, একেবারেই বেয়ান। রমার মা বললেন, আমি যে 2-4 জনকে চিঠি লিখেছি দিদি, তাদের মতামত আছে তো? অবশ্যই অবশ্যই, ভালো ভালো। আরো অনেক ভালো ভালো কথা বলে অনেক শোনার স্বপ্ন ওদের মুখের সামনে ধরে চলে গেলেন। রমা এতদিন পরে মুখ খুলল। কেন মা, কেন? কেন ওই নাছোড়বান্দা মেয়ে মানুষটাকে ন্যাজে খেলাচ্ছ মা? যা মনে করবে ঠিক করে তাই বলে দাও না। যা মনে করবে ঠিক করে বলে দাও না। রমার মা বললেন, তা তোর তো মতটাই যে পেলুম না মা, তুই বল। মা গো, আমি যা বলেছিলাম সে তো শুনলে না মা। আমি তো বলেছিলাম কলেজে পড়বো, তবে তাকে চোটালে কেন? তা নয় রে মা, আমার যে চারদিকেই পোড়া কপাল, সাহস হয় না। ওটা যদি মরে যাই, মরে যদি যাও সে তো ল্যাঠা চুকে যাবে মা। তোমার আর কি, এই যে বাবা মারা গেলেন, তা কি কিছু বুঝতে পারলে? একটু চুপ করে থেকে মা বললেন, তা তোর কি এই পাত্র একেবারেই ভালো লাগছে না মা? ঠিক করে বল না। মা, তুমি যখন এই মহিলাটিকে এখনো খেলাচ্ছ, তোমার কি ইচ্ছে সেটাই বলো না। আমার মত, আমার মত ভালো পাত্রে তোকে দিয়ে ভগবানের দিকে মন ফেরাই। মা, ভগবানের দিকে মন ঘোরালে এইসব চিন্তা তুমি করতে না। তোমার যা খুশি করো, তোমার যা খুশি তাই করো তুমি। কপাল, কপালে থাকলে রাজপুতুর ছেলেও মনে যাবে বাসর ঘরে বলে রমা ঘর ছেড়ে বাইরে চলে গেল। ঠিক মেয়ের মনটা বুঝতে না পেরে একটু ধাঁধায় পড়লেন মা। মেয়ে তো ঠিক নাও বলল না। মনে মনে একবার ওই জামাইয়ের চেহারা মনে করেও তিনিও একবার শিউরে উঠলেন। এদিকে অজয়ের মা একেবারে না, এই কথাটা না পেয়ে কোমর বেঁধে আদা জল খেয়ে লাগলেন। প্রতিদিন আসা, দূর বন্ধ করে ঠাকুর বাড়ি গিয়েও অব্যাহতি পেলেন না রমার মা। সেখানেও ধাওয়া করতে লাগলেন অজয়ের মা। ক্লান্ত দুজনে, মা ও মেয়ে। শেষে বিয়েই স্থির হলো ওই অজয়ের সঙ্গেই। তবে বিয়ের পর রমার খুব একটা খারাপ লাগলো না। লোকটা ভদ্র, সর্বদাই রমার যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য সদা সজাগ। মনে হয় বুক পেতে দিলে যদি রমার ভালো লাগে তবে সে বুকও পেতে দেবে। এদিকে হাতের মধ্যে বউকে পেয়ে অজয়ের মা একটু একটু টিটকিরি যে দেবার চেষ্টা করেননি তা নয়। সেটার জন্য যে রমা প্রস্তুত ছিল না তাও নয়, তবে সে ভেবেছিল সহ্যই করবে। কিন্তু অজয়, অজয় একেবারে কঠোর কথা বলল। মা, এত কাণ্ড করে তুমি বউ এনেছ, এখন কোনো কথা বলতে পারবে না। মা চুপ করলেন। ছেলের এই মূর্তি কখনো দেখেননি। এরপর একটি সন্তানও হলো, তবে ওদের খুব ঝক্কি পোয়াতে হয়নি। শাশুড়ি নাতি নিয়ে আছেন, রমা নিশ্চিন্ত। মাস কতক পরে অজয়কে বলল রমা, আচ্ছা আমি বলি কি,
তুমি তো এতদিন ব্যবসা ঘাঁটছ, এবার নিজেও একটা দোকান নাও না। না হয় ছোটখাটো হবে, নিজের ব্যবসা তো হবে। হাসে অজয়। কত বড় লোক ভেবেছ আমাকে? কত টাকা? এদিকে যে ফুলুস মাখু, ওই যে আফগানিস্তানের ভাষায় বলে পয়সা নেই। গো মশাই, সে আমি না জেনে কি কথা তুলেছি? আমার মা সারা জীবনের সম্পদ, যা গয়না সবই আমাকে দিয়েছেন, খুব কমও নয়। এমনি তো ভয় মরি, একবার ভালো গহনা পরে বেরোলে চোর ডাকাতের ভয়। এইগুলো নাও না গো, এইগুলো দিয়ে নাও। আর ছেলেটার জন্যে রেখে দাও দেখি, কবে ছেলে বড় হবে, তার বিয়ে হবে, তখন আমার গয়না তাকে দেব, ততদিনে এই ব্যবসাও বড় হবে। তোমার এত বিশ্বাস রমা? যদি কিছু না হয়, যা যাবে আমার যাবে। বেশ বেশ বেশ, তো আমার নামেই রেখো, লাভ হলেও আমার, গিলেও আমার, গিলেও আমার নাম। আমি রব ভৃত্য তব। তা তাই হোক, তোমার ভৃত্য হতেও সুখ। দূর মশাই, এত ছোট নজর, তুমি হবে ম্যানেজিং ডিরেক্টর। কি বলছো রমা? ম্যানেজিং ডিরেক্টর? ম্যানেজিং ডিরেক্টর কথাটা মানে শব্দগুলো ভার ভার আউড়েও তার সুখ। তাই হলো, অজয়ের মালিকের মুখটা বেজার তো হবেই, তবে নাও বলতে পারে না। রমা বলেই দিয়েছে, যদি 250 মাইনে দেয় তো দিক। তা যে সম্ভব নয় তা রমা জানত। টাকা আছে, আর নেই, অত বড় অঙ্ক কল্পনাই করতে পারে না ওরা। রমা ফার্মেসি শুরু হলো, বেশ ভালোই চলল। দেখতে দেখতে বড় ঘরে নিয়ে যেতে হলো। যখন অন্য লোকের প্রশ্ন উঠল, রমা বলল, আমি যাব, জিনিসটা দেখে নিয়েছি, আমি চালাবো। গ্যাস, হিসেব, রসিদ কাটা সবই রমা দেখতে লাগলো। তাতেও কুলোলো না। জিনিস উপর থেকে পাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন বুঝে ওষুধ বার করা, একটু কষ্টই হতে লাগলো। একটি অল্প বয়সী ছেলেকে নিল এবং সর্বদা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলো। তা কারবার ভালোই চলে। ছেলে স্কুলে উঠেছে, সে অবশ্য শাশুড়ির ডিপার্টমেন্টের, রমার ভাষায়। আর একটি সন্তান চেয়েছিল অজয়। রমা বললে, থাক গো, এখন এখন থাক। স্বপ্ন যখন আরো ঊর্ধ্ব কল্পনায় উঠেছে, অকস্মাৎ অজয় চলে গেল। এতই অকস্মাৎ যে কেউ কল্পনাই করতে পারেনি। অমন স্বাস্থ্যবান, কর্মঠ, ভদ্র, শান্ত এমন মানুষটা চলে গেল। রমা একেবারেই ভাবেনি। হঠাৎ হার্ট অ্যাটাক, ডাক্তার বৈদ্যর অভাব হয়নি, কিন্তু কিছুতেই কিছু হলো না। কেউ কেউ বলেন বেশি খেত তো, শুনলে রমা জ্বলে যেত। তেমন লোকই নয়, পাছে বেশি মোটা হয়ে যায় তাই মেপেই খেত। রমা এই প্রথম একটু বিহ্বল হয়ে পড়েছিল, আর কিছুই ভালো লাগছিল না তার। ভবিষ্যতের কথা যেন চিন্তা করতে পারছিল না। প্রথম শক্ত হলো শাশুড়ির হাহাকারে, চিৎকারে। ছেলেটা স্কুলে পড়ে, তাকে কোলে করবার দরকার নেই, তবু সে এতদিন দিদার আদরে মানুষ, এমনভাবে থাকা তার স্বভাব নয়। রমাই এসে শাশুড়ির হাল ধরল। মা, এই অনাথ ছেলেটার কথা ভাবুন একটু, শুধু শুধু কেঁদে কি করবেন? সে যে ছেলের এতটুকু অনাদর সইতে পারত না, আপনাকে দিয়ে নিশ্চিন্ত ছিল, তার কথাটাই ভাবুন আপনি। শাশুড়িও শক্ত হলেন ক্রমশ, এবং শাশুড়িকে বোঝাতে গিয়ে নিজেও শক্ত হলো রমা। 27 দিন বন্ধ ছিল, কর্মচারীরা বিমূঢ় হয়ে পড়েছিল, অন্যত্র চাকরির চেষ্টাও করছে। রমা থান পড়েনি, শাশুড়ি সহ্য করতে পারবেন না বলে সরু পাড়ের ধুতি পরে চাবি খোলালো
দাঁড়িয়ে থেকে। যে ছেলেটি এখানে কর্মচারী হিসেবে প্রথম ঢুকেছিল সে সৎ, এটা বুঝে। রমা আর একটি যে পাড়ার লেখাপড়া জানা মেয়েকে নিয়েছিল, পরে সেই দুজনকে বিবাহিত করালো। আর যে একটি বয়স্ক লোক এবং দারোয়ান কাম কর্মচারী, এদের কাউকেই ছাড়াবে না রমা। সকলেই অবাক, বিস্মিত। কেবল 2-4 জন হিতাকাঙ্ক্ষী বাহবা দিলেন। বেশ করেছ, বেশ করেছ রমা, তুমি দেবী, তুমি দেবী। ব্যবসা চলল। রমা তেমনই শক্ত হাতে হাল ধরে আছে। ব্যবসা তো ক্রমবর্ধমান হবেই। বাড়িওয়ালাকে প্রচুর ভাড়া দিয়ে আর একটি ঘর নিয়ে বিস্তৃত করে তুলল ব্যবসাকে। কেবল রাত্রে শোবার সময় এখনো তার চোখের জল পড়ে। মনে মনে বলে, তুমি কেন, তুমি কেন এমন ভাবে আমাকে অনাথা করলে? এসব ভার সইব কি করে? কেন তুমি আমাকে ছেড়ে গেলে? তা ছেলে বড় হলো। রমার ছেলে ডাক্তারি পড়ছে, তাকেই বসিয়ে দিল। সেও বেশ সক্ষম। মাও বাপের নাট্য পেয়েছে মনে হয়। রমার বুক ভরে যায়। শাশুড়ি গেছেন নাতির বিয়ের আগেই। রমাকেই সেই হালও ধরতে হলো। দেখে শুনে একটি শিক্ষিতা সুশ্রী মেয়েকে বেছে নিল। ওদের বাড়ির সকলেই ভদ্র, মার্জিত রুচির। অর্থের অভাবে বিয়ে দিতে পারছিলেন না তারা। রমা বললে, আপনারা চিন্তা করবেন না, একে আমি নিজের খরচে নিয়ে যাব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। বিয়ে হলো, সন্তানও হলো এবং পুত্র সন্তানই হলো। বাঁচল রমা। নাতি হবার বছরখানেক পরে হঠাৎ রমা ছেলেকে বলল, এবারে আমাকে অব্যাহতি দিয়ে সুজয়, আমি একটু ঘুরে বেড়াই, যে কটা দিন বাঁচি। অজয়ের সঙ্গে মিলিয়ে সুজয় নাম দিয়েছিলেন শাশুড়ি। রমারও ভালোই লেগেছিল। সুজয় চমকে উঠল, সে কি মা, আরো 2-4 বছর যাক, আমি একটু পোক্ত হই। আর না বাবা, পোক্ত যথেষ্ট হয়েছ। তোর গোষ্ঠী কি জানতো? ঘুরে তো তুলেছিল। এবার রমা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ বলতে কিছুই জানে না, অন্তত 2-4টা তীর্থ করে নি। দেশ বলতে কিছুই জানি না বাবা, অন্তত 2-4টে তীর্থ করে নি। মিয়ানেরও ইচ্ছে, তার তদবিরে একটি ভালো কোম্পানি পেল। ব্যবহার, খাওয়া সব উৎকৃষ্ট। লম্বা ট্যুরের আয়োজন। দুজনেই মনের সুখে গাড়ি ধরল। দ্বারকা থেকে শুরু করে এদিকে কন্যাকুমারীতে গেছেন। আয়োজন ছিল রামেশ্বর থেকে একেবারে আর সব বাদ দিয়ে পুরী হয়ে এদের কলকাতায় ছেড়ে দেবেন। হঠাৎ 2-3টি টেলিগ্রাম। ঠিক কোনখানটায় ওরা পৌঁছবেন তার তো ঠিক নেই, তাই এখনই চলে আসুন, খুব বিপদ। বুক কেঁপে উঠবে বই কি, আবার বিপদ। প্রথমটায় রমা বুঝতেই পারেনি অনেকক্ষণ। কি বিপদ আবার, কি হতে পারে? ওদেরকেও কি, বেয়ানদের? বিপদ, মুখ যেন অবশ হয়ে যায়। বউ, বউ মরেছে নাকি নাতিটা? সবচেয়ে যা আতঙ্ক, সর্বনাশের যা চূড়ান্ত, প্রাণপণে সেই চিন্তাটা এড়িয়ে যাবার চেষ্টা করে রমা। তবু সেই চিন্তাতেও যেতে হয় বই কি। ছেলে, সর্বগুণে গুণান্বিত ছেলে। না না না, যেন পাগল হয়ে ওঠে রমা। এই তো সামনে সমুদ্র বা কন্যাকুমারী সামনে, এই তো ভালো, এই তো বেশ। সে ঝাঁপি দেবে, আর এসব চিন্তার প্রয়োজন থাকবে না। সত্যি যাচ্ছিল, তবে ঠিক পথের সামনে একটি মূর্তি ভেসে উঠল, অজয়ের মুখখানা। তুমি তো আছো রমা, বিপদে আপদে তুমি তো আছো। ইদানিং
ওটা ওর মুখের বুলি হয়েছিল। সব নির্ভরতা ছিল রমার উপরে। কথায় কথায় বলতো অজয়, তুমি তো আছো রমা, সব বিপদ কেটে যাবে। তাই সমুদ্রে ঝাঁপও দেওয়া হলো না। যাদের এই ব্যবসা, তারা ছুটোছুটি করে 2টো প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিলেন, একেবারে তুলে বসিয়ে দিলেন। যেতে যেতে মনে হয় এক একবার, এই যাত্রা যদি অনন্ত হয়, হে ভগবান, ওগো তুমি তো অভয় দিলে, বলো না, বলো না তুমি কি করব। হ্যাঁ, চরম ঘটনায় ছেলেই মারা গেছে অন্যমনস্ক হয়ে। গধুলিয়ার মোড় পেরোতেই একটা রিক্সা আর বাসের মধ্যে প্রায় চেপ টেকিয়ে মারা গেছে সুজয়, প্রায় তৎক্ষণাৎ। হাঁচড়ে পড়ে মাথা ঘুরে রক্তপাত করবে, এদের এই ধারণা, বাকি সকলেরই। ছেলের শাশুড়ি মাথা ঠুকে রক্তপাত করছেন, রমা কিন্তু স্থির পাথর। সেই যে ওর মন্ত্র, তুমি তো আছো। রমা রমা শুধু পুত্রবধূকে কোলের কাছে টেনে নিয়ে বললে, তুই বুক বাঁধ, এত হাহাকার করবার কি আছে? চিরদিন তো যুদ্ধ করেছি। তো শ্বশুর বলতেন, তুমি তো আছো, কোনো কিছুতেই ভেঙে পড়বি না। আমি তোকে বেছে বেছে এনেছি, এই বয়সে বিধবার বেশ নিতে দেব না। নাতি আমার, সে যেমন করে হোক মানুষ হবে, তোর আবার বিয়ে দেব আমি। ভাবছিস কি পাগল? না না, আমি তোর বিয়ে দেব, দেখিস। সবাই ভাবলে পাগল। রমা দেখালো, না, সেই সোজা হয়ে আছে এখনো। ব্যবসা কি বন্ধ করতে হবে তবে? না না না, ব্যবসা কেন বন্ধ হবে? আমি তো আছি। নাতির ব্যবসা আমি বন্ধ হতে দেব না। সত্যি দাঁড়ালো রমা। মৃত্যু হয়তো আসন্ন, তা হোক, এর মধ্যে কি একটা বন্দোবস্ত করে যেতে পারবো না? ওগো তুমি তো আছো, তোমার কথাই তোমাকে বলছি, পারবো, আমি ঠিক পারবো। সকলেই পাগল ভাবে, আর পাগল হয়ে যাবারই তো কথা, কিন্তু বংশধরের সমস্ত ব্যবস্থা করে সত্যি সত্যি রমা পুত্রবধূর আবার বিয়ে দিল। ছি ছি করেছে অনেকে, রমা শুধু হাসে। ছিলে 3 বছর হতে দেবে না ভেবেই রেখেছিল। বেশি টাকা দিয়ে ভালো নার্সের ব্যবস্থা করেছে রমা, ভালোই আছে সে। ছি ছি করুক আর পাগলই বলুক, ব্যবসা তো চলছে। হঠাৎ মারা গেলে কাকে কি করতে হবে তার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবস্থাবদ্ধ করেছে। রমা শুধু এখন অজয়ের কথা ভাবে। পরলোক কি আছে? তাহলে সে আমার জন্য অপেক্ষা করছে। রমা শুধু এখন অজয়ের কথা ভাবে। পরলোক কি আছে? তাহলে সে আমার জন্য অপেক্ষা করছে।